আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীরা এক মঞ্চে এলেও বিরোধী সব ভোট এক ছাতার নিচে কতটা আনা সম্ভব হবে তা নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে নির্বাচনী প্রচারে জয় নিয়ে একদিকে শাসক দল যেমন আত্মবিশ্বাসের ঝলক দেখাচ্ছে, ঠিক তেমনি বিরোধীরাও ঐক্যবদ্ধ হওয়ার চিত্র তুলে ধরে জয়ের প্রত্যয় ব্যক্ত করছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী শিবিরের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। বিরোধীরা অভিযোগ করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 10 বছর দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে বিজেপি। দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিজেপি শুধু ধর্মের রাজনীতি এবং বিভাজনের রাজনীতি করছে। কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে নির্বাচনী ময়দানে বিরোধী শূন্য করতে চাইছে বিজেপি। বর্তমানে দেশের গণতন্ত্র বিপন্ন, বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে দেশের সংবিধান পাল্টে ফেলবে, এই অভিযোগ তুলে গণতন্ত্র রক্ষায় দেশের মানুষের কাছে ভোট চাইছে আইএনডিআইএ মঞ্চ। অন্যদিকে এনডিএ জোট এবার 400 পার করে লোকসভায় হ্যাট্রিক করতে চলেছে বলে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। দেশের জন্য 10 বছর বিজেপি সরকার যা করেছে তা শুধুমাত্র উন্নয়নের শুরু। তৃতীয়বার ক্ষমতা এলে আসল উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। বিরোধীদের জোটকে অশুভ বলে কটাক্ষ করছে শাসক শিবির। নির্বাচনের মুখে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি, অন্যদিকে কংগ্রেসের ন্যায় গ্যারান্টি। কোন পাল্লার গ্যারান্টি নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য? প্রশ্ন কোটি টাকার। এদিকে লোকসভা নির্বাচনের মুখে রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টে গেছে গত মাসের শুরুর দিকে। ত্রিপাক্ষিক চুক্তির পর তিপ্রামথা মন্ত্রিসভা যোগদান করায় চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। মোট কথা, নির্বাচনের মুখে শাসক এবং বিরোধী শিবির কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। তাই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান বুঝতে আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে এই বিশেষ টক শোতে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা প্রদেশ বিজেপির অন্যতম মুখপত্র নবেন্দু ভট্টাচার্য। স্বাগত নবেন্দুবাবু আপনাকে। নবেন্দুবাবু, রাজ্যের দুটো আসনে আপনারা রেকর্ড ভোটে জয়ী হবেন বলে প্রচার শোনা যাচ্ছে। আপনারা বলছেন বিরোধীরা 1 লাখ ভোটও পাবে না। কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন? রাজ্যের জনগণ বিজেপিকে কেন ভোট দেবে? মানুষ তো দেখছে, ত্রিপুরার মানুষকে বোকা ভাবা তো ভুল হবে। তো মানুষ দেখছেন, প্রত্যক্ষ করছেন কারা আমাদের বিরুদ্ধে, তাদের রাজনৈতিক অবস্থানটা কি, যারা আমাদের বিরুদ্ধে আছেন তাদের রাজনৈতিক অবস্থানটা কি, তারা কি নিয়ে রাজনীতি করছেন, কার স্বার্থে রাজনীতি করছেন। তারা কি মানুষের সাথে রাজনীতি করছেন? মানুষের স্বার্থে তারা রাজনীতি করছেন না, রাজ্যের স্বার্থে দেশের স্বার্থে তারা রাজনীতিটা করছেন না। তারা করছেন তাদের নিজেদের স্বার্থে, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। এই রাজনীতির ময়দানে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা শুধু রাজনীতিটা করছেন, এটা তাদের স্বার্থে করছেন। তাদের সামনে কোনো আদর্শ নেই। কোন আদর্শ ছাড়া কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের ভবিষ্যৎ অন্ধকার। তারা কি নিয়ে রাজনীতি করবেন? আপনি দেখুন কারা আছে রাজনীতিতে। একটা তারা যে কংগ্রেস বা সিপিএম এর আমি কথাই বলবো না, যেটা কংগ্রেসের যেটা এখানে প্রার্থী হয়েছেন, আপনি দেখুন হ্যাঁ ওই দেখুন প্রার্থীর অবস্থান, প্রার্থী কখন কোন দলে আছেন। মানুষ তো এটাই নিশ্চিত হতে পারছেন না তিনি এই লোকসভা নির্বাচনের পরে কোন দলে থাকবেন। হ্যাঁ, 6 বার রাজনৈতিক দল কার স্বার্থে? কার স্বার্থে? মানুষের স্বার্থে? এরা যে জনগণের স্বার্থে দলবড় দল না নিজের স্বার্থে? স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, উত্তর দিতে পারছেন না। উত্তর কিন্তু দিতে পারবেন না তারা। ফলে মানুষের সেই চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, মানুষের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে। মানুষ জানে কিসের জন্য জোট হয়েছে। যারা আগে বলতো যে সিপিএম এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে অভিযোগ করত বিধানসভার ভেতরে বাইরে, আমরা তো বিরোধী দলে ছিলাম না, প্রধান বিরোধী দল হিসেবে আমরা ছিলাম না। আমরা 18-র পর আমাদের সরকার ক্ষমতা এসছে, বিধানসভা আমাদের সদস্যও ছিল না সে। তো বিধানসভার ভেতরে এবং বাইরে আপনি দেখুন তারা কে কি অভিযোগ করত। এটিটিএফ অ্যানালিফটের কথা বলতো, এটিটিএফ সিপিএম এর
এনএলএফটি কংগ্রেস, এই বলেই তো অভিযোগটা ছিল। এবং তৎকালীন সময়ের যিনি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মানিক সরকার নিজে বলেছেন যে কংগ্রেসের সঙ্গে এনএলএফটির যোগাযোগ আছে। শুধু তাই না, একটা গণহত্যার পর সিপিএম এর নেতারা প্রকাশ্যে বলেছেন, তাদের যে পার্টির মুখপাত্র দেশের কথা, সেখানে অবধি উল্লেখ আছে, প্রমাণ আছে এগুলি এনএলএফটি গণতন্ত্র। এগুলি কি গণতন্ত্র ছিল নাকি? গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়েছে সেখানে। আপনি দেখুন 18 বিধানসভা নির্বাচনের পর একটিও রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, দেখাতে পারবে না কেউ, কোনো সন্ত্রাস নেই। এর আগে যেগুলি হয়েছে সেগুলি কি গণতন্ত্র? ওইগুলি গণতন্ত্র ছিল। আপনি শুরুতে বলছিলেন এই যে গণতন্ত্র বাঁচানোর কথা, সংবিধান রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, সংবিধান রক্ষা। সিপিআইএম কমিউনিস্ট পার্টি, সিপিআইএম এর যে সংবিধান, পার্টির সংবিধান আজও পরিবর্তন করেনি। এত প্রতিবাদের সত্ত্বেও সেখানে বলা হয়েছে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, সেখানে লেখা আছে তাদের এই সংবিধানে। তারা, আপনি এখন সাইট ওপেন করলেই দেখতে পারবেন, সিপিএম এর সাইটটা ওপেন করুন, সেখানে দেখতে পারেন স্পষ্টভাবে লেখা আছে তারা সেখানে সংবিধানের উপর শ্রদ্ধা তাদের, গণতন্ত্রের উপর শ্রদ্ধা তাদের। যারা এই কথাটা বলতে পারে, হ্যাঁ, তাদের মতাদর্শগত অবস্থান হচ্ছে এটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, সারা বিশ্বেই তাদের এই পলিসি আছে। ভারতবর্ষে তাদের গণতন্ত্রের একটা আস্তরণ পড়েছে, তার নির্বাচনের লড়াইয়ে টিকে থাকার জন্য, মানুষের রাজনৈতিক প্রক্রিয়ায় টিকে থাকার জন্য, ক্ষমতার জন্য তারা এই সমস্ত কাজগুলি করে। কিন্তু তারপরেও তাদের নিজেদের অবস্থান তারা পরিবর্তন করেনি এবং সেখানে তারা বলেছে তারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তারা বলে গণতন্ত্রের কথা। কিন্তু বিরোধীরা তো অভিযোগ করে যে এই মুহূর্তে বিজেপি একনায়কতন্ত্রেতে চলছে এবং আপনারাও দেখা যাচ্ছে যে বিভিন্ন যে প্রচার, সেখানে জাতীয় স্তর থেকে শুরু করে রাজ্য স্তরে আপনারা বলছেন যে বিভিন্ন যে কেন্দ্রগুলোতে, যেখানে আসনগুলোতে, যেখানে আপনাদের প্রার্থী রয়েছে, সব জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী এবং ওনাকেই আপনারা প্রজেক্ট করছেন। নিশ্চয়ই, উনি ভারতীয় জনতা পার্টির যে মূল আদর্শটা, উনি তাকে তুলে ধরে, উনি আমাদের চেহারা, উনি সেই আদর্শটাকে তুলে ধরে উনি চলছেন এবং ফলে উনি আমাদের কাছে দৃষ্টান্ত। পার্টির যে আদর্শ, সেই আদর্শ ব্যক্তি জীবনে যদি রূপান্তর করা যায় তাহলে ব্যক্তি কি হতে পারে, এটা নরেন্দ্র মোদী আমাদের কাছে দৃষ্টান্ত, সেই জন্য আমরা তুলে ধরছি। আর আপনি বলছেন তো এই যে গণতন্ত্রের সংকটে ওই সিপিএম এর নেতারা বলে খাদ্য নেই, কাজ নেই, এই সমস্ত খাদ্য নেই, কাজ নেই, এটা তাদের জন্য নেই। কারণ তারা যেইভাবে আগে রোজগারটা করতেন এখন তো বন্ধ হয়ে গেছে। তো আমাদের যে পরিস্থিতি বলছি, গণতন্ত্রের কথা প্রসঙ্গে আমি বলছি, আমরা গণতন্ত্রকে বদ্ধমূল করতে চাইছি। খুব সম্ভবত নবরাত্রি শুরু হচ্ছে, এই সময়কালের মধ্যেই আমাদের যে প্রতিশ্রুতিপত্র যেটা আছে, আমাদের সংকল্পপত্র বলি আমরা, সেই সংকল্পপত্র বেরিয়ে আসবে। আচ্ছা, এই সংকল্পপত্র আমাদের নেতারা, রাজ্য কেন্দ্রীয় নেতারা মিলে করেননি। এই রাজ্যের মানুষ, সারা দেশের মানুষের এর মধ্যে ভূমিকা আছে। আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটি পার্টি কার্যালয়, ছোট বড় সমস্ত পার্টি কার্যালয়ের সময় একটা বাক্স রাখা আছে, সেখানে মত দেওয়ার, জনগণের মত দেওয়ার অধিকার ছিল। আমাদের প্রতিশ্রুতি, আমাদের সংকল্প কি হওয়া উচিত, আগামী দিনে যখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে, আমাদের সর্বোচ্চ প্রাধান্য কি কি থাকা উচিত, সেগুলি মানুষের থেকে সংগ্রহ করা হয়েছে এবং আমাদের এই রাজ্য থেকে সেগুলি পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা রাজ্য থেকে সেগুলি গেছে, সেখানে সেগুলি নিয়ে বিশ্লেষণ হচ্ছে এবং বিশ্লেষণ, সেই জন্য আমরা সময় নিচ্ছি এবং সেইভাবে আমার মনে হয় নবরাত্রির মধ্যেই কোনো একটা দিন, ভালো দিন দেখে সেটা প্রকাশ করা হবে। হ্যাঁ, সেটা প্রকাশ করা হবে এবং সেখানে জনগণের মতামত থাকবে। আপনি এই পাশাপাশি দেখুন, কংগ্রেসের তো এসছে, কংগ্রেসের ইশতেহার প্রকাশ হয়েছে, সেখানে আরে ন্যায় গ্যারান্টি আপনি পুরোটা দেখুন, সার্চ করে দেখুন কি আছে। কংগ্রেসের ইশতেহার হচ্ছে 70% জায়গা, 70-75% হচ্ছে মুসলিম লীগের মত, যারা এই দেশকে ভাগ করেছে তাদের থেকে মানে করা সমস্ত বিষয় মুসলিম লীগের বক্তব্য মনে হচ্ছে। বাকি যেটা আছে সেটা কমিউনিস্ট পার্টি, যারা এই দেশ ভাগে মদত জুগিয়েছে। আচ্ছা, যারা এই দেশ ভাগে মদত জুগিয়েছে সেই কমিউনিস্ট পার্টির মতামত আছে কংগ্রেসের ইশতেহারে। আপনি ভাবতে পারেন কংগ্রেসের ইশতেহারে থাইল্যান্ডের ছবি,
কেন রাহুল গান্ধীর পছন্দের জায়গা বলে থাইল্যান্ডের ছবি দিতে হবে কংগ্রেসের ইস্তাহারে এই দেশের নির্বাচনে। ওকে, আমরা সেই বিষয়ে যাব, আরেকটা বলছি, আরেকটা যাব। বলছি, আপনি কংগ্রেসের ইস্তাহারটা ভালোভাবে দেখবেন, ইউএস এর বাফেলো নদীর ছবি দেওয়া হয়েছে। এই কি কি কার উর্বর মস্তিষ্কে এই সমস্ত হচ্ছে? আপনি ভাবুন, কংগ্রেস যা খুশি করুক তাদের মানুষ জবাব দিচ্ছে, এবং কংগ্রেসের নেতৃত্ব যা আছে তাতে আমাদের যে আমরা বলছি আমাদের বিশেষ কাজ তো আমাদের কার্যকর্তাদের করতে হচ্ছে না, তাদের জন্যই আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা যদি দেশ গঠনের কাজ করত, দেশ গঠনের, কংগ্রেস যদি নিজেদের আদর্শ বিসর্জন না দিত তাহলে আপনাদের চ্যালেঞ্জ হতো। নিশ্চয়ই, কংগ্রেস তো আদর্শকে বিসর্জন দিয়েছে। মানুষ আপনাদের কেন ভোট দেবে? আপনি তাহলে বললেন, আপনি এখানে গুনলেন এক্ষুনি সিপিএম বা কংগ্রেস বা বিরোধীরা কি কি করছে, তাহলে বিরোধীদের ভোট দিতে পারছে না বলে আপনি বলছেন মানুষ বিজেপিকে ভোট দেবে। নিশ্চয়ই, কংগ্রেস তার আদর্শ থেকে সরে এসছে। একসময় তো কংগ্রেসেরই সারা দিকে ইয়ে ছিল, ধীরে ধীরে মানুষ অনুভব করছে তারা তো গান্ধীর আদর্শকে তারা বিসর্জন দিয়েছে। গান্ধীকে হত্যা করেছে, নাথুরাম করছে শারীরিকভাবে, কিন্তু গান্ধীর যে মতাদর্শ সেই মতাদর্শকে হত্যা করেছে কংগ্রেসীরা নিজেরা। আপনি জিজ্ঞাসা করে দেখুন না কংগ্রেসের সিনিয়র লিডারদের, তাদের গ্রামোদয় কি সর্বোদয় কি তারা বলতেও পারবে না, তারা মুছে দিতে চায় এই সমস্ত বিষয়, এবং পাঠ্যপুস্তকে তো সেই সমস্ত বিষয়গুলি মুছে দেওয়া হয়েছে। গান্ধীর আদর্শকে তারা বিসর্জন দিয়েছে, এবং তাদের প্রত্যেকের আচার আচরণে কংগ্রেসের যে নেতা নেত্রীরা আছেন তারা গান্ধীর আদর্শকে বিসর্জন দিয়েছেন। গান্ধীর আদর্শকে বিসর্জন দিয়েই দেশ ভাগ হয়েছে। মহাত্মা গান্ধী কোনোদিন পক্ষে ছিলেন না দেশ ভাগ হোক, শুরু থেকে, ওই সময় থেকে শুরু করে এখন ক্রমাগত। নাই তো কংগ্রেসের ইস্তেহারে থাইল্যান্ডের ছবি কেন থাকবে, বাফেলো নদীর ছবি কেন থাকবে? ঠিক, আপনারা সেই ছবির বিষয়টাকে তুলে ধরছেন, সেটাকে প্রাধান্য দিচ্ছেন এই মুহূর্তে বেশি। তবে বিজেপি 370, এনডিএ 400 এই মুহূর্তে প্রচারের এটা পাচ্ছে, অগ্রণী ভূমিকা নিচ্ছে কিন্তু আপনাদের প্রচারে বিজেপি 370 এবং এনডিএ 400। এখন রাহুল গান্ধী বলছে যে ইভিএম এ কারচুপি বা ম্যাচ ফিক্সিং যদি বিজেপি না করে তাহলে 180 আসনও বিজেপির পাওয়া সম্ভব হবে না। তো এখন এখানে আমি একটু জুড়ে দিই যে অন্যদিকে বিশেষজ্ঞরাও বলছেন যে খুব একটা সহজ নয় 400 আসন পাওয়া, তবে সেটা অসম্ভব নয়। তো কিভাবে এই টার্গেট পূরণ করবে কিভাবে বিজেপি? আমরা তো মানুষের কাছে গেছি, আর কংগ্রেস যে কারণে বলছে রাহুল গান্ধী, যে ওনার তো কিছু লোক তো আছে ওনাকে ইনফরমেশন গুলি দেয়। উনি ঠিক আগে নির্বাচনের পরে বলতেন, এখন নির্বাচনের আগেই বলছেন, কারণ আজ পেয়ে গেছেন উনি। উনি তো যাই হোক 100 কত বলছেন, 180 আসন পাবে না বিজেপি বলছে ইভিএম কারচুপি। আরে কংগ্রেস তো এর অর্ধেকও পাবে না। উনি যে বিজেপির জন্য যে আসন ধার্য করেছেন উনি নিজের জন্য তো এর অর্ধেকও পাবে না। আরে কংগ্রেস জুড়তে পারছেন না, কংগ্রেসের নেতারা বেরিয়ে যাচ্ছে এক এক করে, দেখতে পাচ্ছেন নাকি? আমি তো বললাম উনি অ্যাসেট, কংগ্রেসকে ধ্বংস করার জন্য অ্যাসেট। মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে বলেছিলেন কংগ্রেসের প্রয়োজনীয়তাটা শেষ হয়ে গেছে, এখন কংগ্রেসটাকে ভেঙে দেওয়া উচিত, যেহেতু দেশ স্বাধীন হয়েছে কংগ্রেসকে আর রাখেনি। সেটা করেনি। অনেক নেতারাই মানে ক্ষমতার অলিন্দে ঘুরপাক খেতে চাইছিলেন, ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করছিলেন, ফলে তখন তারা কংগ্রেসটাকে ভাঙতে দেননি, মহাত্মা গান্ধীর কথা তারা মানেননি। এই জায়গায় মোটামুটি ভাবে বলে রাখতে পারেন যে রাহুল গান্ধী সেই দায়িত্বটা নিয়েছেন, সেই দায়িত্বটা পালন করছেন, খুব ভালোভাবেই করছেন। কংগ্রেসকে ধ্বংস করার জন্য তলানীতি নিয়ে যান, যা যা করার সব করছেন। এখন ইয়াতে চীনা দূতাবাসে যাওয়া থেকে হোক, আর ওনার মানে তো হাইকমান্ড তো এখন সীতারাম ইয়েচুরি, তো ফলে ওইভাবে এখন কর্ণাটক আর তেলেঙ্গানা কি সেটা বলছে? সে বিচ্ছিন্ন ঘটনা। তেলেঙ্গানার আপনি দেখুন কারা ছিল, ভারতীয় জনতা পার্টির অবস্থানটা কি হয়েছে দেখুন, পূর্বের তুলনায় কি হয়েছে। সর্বত্র ভারতীয় জনতা পার্টির অবস্থান দৃঢ় হচ্ছে। আগামী নির্বাচন দেখবেন কি হয়। সেখানে আমাদের কাজ খুব ধীরগতিতে চলছিল, বা এতদিন ধরে আমাদের সেইভাবে কার্যকর্তারা সেইভাবে সেই জায়গায় আমরা সংগঠন গড়ে তুলতে পারিনি। তা এখন ধীরে ধীরে কাজ বাড়ছে। আগামী নির্বাচনে দেখুন কি হয়। কর্ণাটকে পরিবর্তন হয়েছে, কিন্তু এইবার লোকসভা নির্বাচনে দেখুন না কি হয়। আপনার আশাবাদী ফলাফল ভালো হবে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা? তো যা ভাবা হচ্ছে, যা বিশ্লেষণ হচ্ছে তার চাইতে বেশি ভালো হবে। কারণ আপনারা দেখেছেন গত যে কয়েকটা নির্বাচন গেছে, ছত্তিশগড়ের কথা, সেগুলি তো রিপোর্টে, হ্যাঁ, তো এই সমস্ত জায়গায় তো বলা হয়েছিল সব জায়গায় আমরা আসবো না, হ্যাঁ, এবং যেই জায়গায় বলা হচ্ছিল আমরা আসবো না সেখানে খুব ভালো হয়েছে আমাদের রেজাল্ট। মানুষ চায়, মানুষ চিন্তা করে, বিশেষ করে
আমি এই জায়গায় বলবো একদম বিশেষ করে যুবা অংশের যারা আছে, ছেলেরা মেয়েরা যারা পড়াশোনা করছে, যারা দেশ দুনিয়া সম্পর্কে জানে, তারা মোদিজি সম্পর্কে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। এবং এটা হচ্ছে পজিটিভ দিক যে মোদিজি সম্পর্কে জানার জন্য তারা আমাদের আদর্শ সম্পর্কে জানতে চায়, পড়াশোনা করে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের একাত্ম মানবতাবাদ নিয়ে গবেষণা হয়, তারা তা পড়ছে, জানছে কি চায়, এবং মানুষের মধ্যে এক বিরাট পরিবর্তন এসছে, শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও। সেই জন্য আজকে বিশ্ব দরবারে ভারতের মান অনেক উন্নত, মোদিজিকে সবাই সম্মান করে। হ্যাঁ, এই যে বিষয়গুলি আছে, একমাত্র এই একাত্ম মানবতাবাদ নিয়ে এখন মানুষ চর্চা করছে এবং মনে করছে যে কমিউনিজম এবং ক্যাপিটালিজমের এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে দূরে সরিয়ে দিয়ে তৃতীয় পন্থা হিসাবে এই একাত্ম ভারতীয়ত্ব, যা মূল মুদ্রা কথা, এই ভারতীয়ত্বের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে সম্ভব এবং মানব সভ্যতার সুস্থ অগ্রগতি এর মাধ্যমেই সম্ভব। ওকে, আপনাদের প্রচারে আপনারা সেটা আনছেন এখন, কিন্তু এই মুহূর্তে যদি আমরা লোকসভা নির্বাচনের দিকে দেখি এবং বিভিন্ন অঙ্কের দিকে যদি দেখি, 2019 লোকসভা নির্বাচনে বিরোধীরা এক মঞ্চে আসতে পারেনি, অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু এবার বিশেষজ্ঞরা বলছে যে বিরোধী ভোট যেহেতু এক জায়গায় আসছে, সেখানে আপনি হিন্দি হার্টল্যান্ডের কথা বলছিলেন, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের কিছুদিন আগে যেখানে বিধানসভা নির্বাচন গেছে, এমনকি উত্তরপ্রদেশে, বিহারে কেমন প্রভাব পড়তে পারে বলে মনে হয়, যেহেতু বিরোধী ভোটগুলো এক জায়গায় যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে? সেই রাজ্যগুলির কথা পরে বলছি, আমাদের রাজ্যের কথা যদি আমি বলি, আপনি দেখবেন এই সবগুলি জোরো করে দিও যারা বিরোধী হয়েছে, কাছে দাঁড়ায় যেতে পারবে না, কাছে দাঁড়ায় যেতে পারবে না। আচ্ছা, এমন অনেক বিধানসভা কেন্দ্র আছে যেখানে 500 ভোট পাবে না। আচ্ছা, তাদের তো কাজ করার লোকই নেই, তাদের প্রচার করবে, প্রচার করার লোক নেই। মানে আপনি বলছেন ত্রিপুরায় এমন কিছু বিধানসভা কেন্দ্র আছে যেখানে বিরোধী জোট 500 ভোটও পাবে না। বিরাট বড় অভিযোগ বিরোধীদের জন্য। আপনি কাজ করার লোক নেই তো। আচ্ছা, আপনি যে কোনো ভাবে, আপনি সাংবাদিকরা তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, একটা করেন না, একটা সার্ভে করে দেখুন আপনারা। আমি যে কথাটা বললাম সঠিক আছে কিনা আপনি জান না, কয়েকটা বিধানসভা ঘুরে দেখুন, এবং এদিক থেকে শুরু করে একদম বিরোধীরা বলছে নীরব বিপ্লব হবে। হ্যাঁ, ওই আশায় থাকুন, নীরব বিপ্লব। নীরব বিপ্লব বলতে বলতে তো এই এতটা বছর সিবিএম কে দিয়ে, 25টা বছর সিবিএম কে দিয়ে এসছেন আপনারা। হ্যাঁ, নীরব বিপ্লব করছেন, আর ইয়ের পরে নির্বাচনের পরে কেউ আপনাদের খোঁজ পায় না। এই তো হতো সব, তো মানে আগে গোপনে গোপনে ছিল, এখন প্রকাশ্যে এসছে। হ্যাঁ, এখন আপনারা ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আপনারা চার্জশিট প্রকাশ করলেন, এখন সেই মানুষকে কি বার্তা দিতে চাইলেন সেই চার্জশিটের মাধ্যমে? আর পাশাপাশি গণদেবতারা এই চার্জশিটে কতটা প্রভাবিত হতে পারে? আপনারা তো নিশ্চয়ই বলবেন যে মানুষ আগাম সিদ্ধান্ত নিয়েছে, তবু মানুষের কিছু যে বিষয় জানার অধিকার আছে, সেই বিষয়গুলি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা সেই দায়িত্বটা পালন করছি মাত্র। মানুষ যথেষ্ট সচেতন, যথেষ্ট সচেতন। দেখুন, আমি মানে এইবার বিশেষ করে আমি অনেক জায়গায়, মানে অন্যান্য নির্বাচনী কার্যকলাপের সময় কি হতো, অফিসে কিছু কাজ থাকতো, এখন এইবার আমি তো বিভিন্ন জায়গায় মানুষের ঘরে ঘরে যাচ্ছি, ঘরে ঘরে যাওয়ার সুযোগ হচ্ছে। ফলে আমি যা দেখছি, আমার বলার আগে অন্যরা বলছেন, যাদের বাড়িতে যাচ্ছে আমার বলার আগে তারা বলছেন যে এই বিষয়গুলি আমরা এর বিকল্প চিন্তা করতে পারি না। আমি যে বলছি, যুব অংশের ভাই বোনেরা তারা আগ বাড়িয়ে কথা বলছে, সরকারের পক্ষে। যখন এই ধরনের অবস্থান থাকে, মানে স্বাভাবিকভাবে বেকারত্ব, এই সমস্ত, মানে বেকারত্ব বলতে তারা কি বোঝান? সরকারি চাকরি। আরে সরকারি চাকরি দিয়ে তো সমস্যার সমাধান হওয়ার কথা না, সরকারি চাকরি দিয়ে সমস্যার সমাধান হবে না। আমরা কখনো সরকারি চাকরি, কর্মসংস্থানের সুযোগ, আমরা সেই কথা বলি। আচ্ছা, এই এনআইটি থেকে পাশ করা ছেলে ব্যাঙ্গালোর গিয়ে চাকরি করেছে, ফিরে এসে এখন সেরকম সে নিজে উদ্যোগ তৈরি করেছে, তার এখানে 36 জন কর্মচারী আছে। আচ্ছা, এগুলি দেখার মতো। আইটি সেক্টরের একটা ছেলে, আমরা তো খুব ঘনিষ্ঠ, সেই ছেলেটাও ব্যাঙ্গালোরে মোটা অঙ্কের চাকরি করত, চলে এসছে ত্রিপুরায়, এখন নিজের সেট আপ তৈরি করেছে, তার নিজস্ব কর্মচারী আছে, ভালো পয়সা রোজগার করছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এই হচ্ছে চিন্তা চেতনার প্রভাব,
এই চিন্তা চেতনার এই যে গুণগত পরিবর্তন, সমাজে যে গুণগত পরিবর্তনটা আসে সেটা। হ্যাঁ, এইভাবে যদি কর্মসংস্থান হতে থাকে তাহলে কি আগামী দিনে নবেন্দুবাবু মানুষ ধরে নেবে যে সরকারি চাকরির দরজা বন্ধ হয়ে যাচ্ছে? কারণ আজ যারা পড়াশোনা করছে সরকারি চাকরির আশা করে, তারা তাহলে অন্য কিছু চিন্তা ভাবনা করবে? এই যে মানে সরকারি চাকরির আশা করে পড়াশোনা, সেটাই সমস্যা। সেটাই সমস্যা। সেই চিন্তাটা ঢুকিয়েছে কমিউনিস্টরা, যে এই কমিউনিস্টদের মধ্যে এই চিন্তাটা ছিল সব সরকারি নিয়ন্ত্রণে থাকবে, সবকিছু সরকারি নিয়ন্ত্রণে, ব্যক্তিগত কিছু থাকবে না। এই যে কমিউনিস্ট চিন্তাটা, সরকারি কর্মচারী নিশ্চয়ই থাকবে সরকারি কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। এবং ত্রিপুরাতে আপনি দেখেছেন কিভাবে সরকারি কর্মচারী নিয়োগ হয়। মন্ত্রীর বাড়িতে যেতে হয় না, নেতার বাড়িতে যেতে না। সিকি আদুলি নেতা সিপিএম এর তাদের বাড়িতে ভিড় লেগে থাকতো। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সমস্ত বিষয়গুলি। যাদের সেই চাকরিতে ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা নেই, হ্যাঁ, বা যেই পোস্টের কথা বলছি সেই পোস্টটা বানান করে লেখার ক্ষমতা নেই, সেই নেতার বাড়িতেও ভিড় থাকতো। যোগ্যতা সম্পন্ন যারা প্রত্যাশীরা ছিলেন তাদের ভিড় করে থাকতে হতো। আজকের দিনে কোন নেতার বাড়িতে, কোন মন্ত্রীর বাড়িতে ভিড় হয় চাকরির জন্য, সেটাই গুণগত পরিবর্তন। ওই সিপিএম এর নেতাদের জন্য বলছি, সেটা গুণগত পরিবর্তন। ভিড় করতে না, আরে চাকরিতে না। ওরা এখন ধরুন বিভিন্ন প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যারা সূর্যের আলো দেখতে পায় না, হ্যাঁ, তো তারা একটা সম্মেলন করে স্থির করলো যে পৃথিবীর এই জগতে সূর্য বলে কোনো জিনিস নেই। আমি প্রাণীটার নাম নাই বা বললাম, হ্যাঁ, তো তারা বলে সিদ্ধান্ত নিল যে সূর্য বলে কোনো জিনিস নেই। তাহলে সবাই মেনে নেবে এই কথা। চাকরি হচ্ছে না। আপনি দেখুন না কি পরিমাণে চাকরি হচ্ছে, এত সব চাকরি হচ্ছে, কোন নেতার সুপারিশে কোনো কাজ না। ওকে, আমরা একটু ফিরে আসি, আবার রাজনীতিতে ফিরে আসি। নবেন্দুবাবু, এই যে তিপ্রামথার সাথে অ্যালায়েন্স যে বিজেপির হয়, এখন ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করে আমরা মার্চ মাসের শুরুর দিকে আমরা দেখলাম তিপ্রামথা বিজেপিতে অ্যালায়েন্স হয় এবং সেখানে মথা মন্ত্রিসভায় যোগদান করে। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি কিভাবে লাভবান হলো তিপ্রামথার সাথে অ্যালায়েন্স করে? দেখুন, এই যে জোটটা হয়েছে, রাজনৈতিক লাভবান কিভাবে না, এই যে জোটটা হয়েছে সেটা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করা হয়েছে, একটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থ। আপনি যদি আর একটু পিছনে যান, ত্রিপুরায় এই আঞ্চলিক দলগুলি কিভাবে সৃষ্টি হতো, আপনি একদম ইতিহাসের দিকে যান, একদম রাজায়ন থেকে আপনি দেখুন কারা আঞ্চলিক দল বা জনজাতিদের নিয়ে কারা এই গোষ্ঠীগুলি তৈরি করত, কি তাদের মাথায় ঢোকানো হয়েছিল সেগুলি চিন্তা করে দেখুন আপনারা। প্রথম এই যে কমিউনিস্ট পার্টির আদর্শে গণসংগ্রাম নাকি এরকম একটা ছিল, না, গণমুক্তি পরিষদ অনেক পর্যায়ে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হতো। এর পরবর্তী পর্যায়ে মানে সেই সময় থেকেই শুরু হয় একটা বিদ্বেষের ভাব ছড়ানো। সেই সময় থেকেই শুরু হয়েছে। রাজপরিবারের বিরুদ্ধে না, শুধু মানে একটা অংশের প্রতি, এই একটা অংশের মানুষের প্রতি আরেকটা অংশের মানুষের বিদ্বেষ ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এইভাবে তারা এটা চলতে থাকে। এবং একটা সময় আসার পর এই গণমুক্তি পরিষদ তৈরি হয়েছে, তো সিপিএম এর শ্যাডোতে তারা চলছিল, কিন্তু একটা সময় তাদের মধ্যে এই চেতনাটা এসছে যে তারা শোষিত হচ্ছে। তখন একটার পর একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছিল। আবার পাশাপাশি সিপিআইএমও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং উগ্রপন্থী সংগঠনও তৈরি করে, তাদের হাতে অস্ত্র ধরিয়ে দেয়। কারণ রীতিটা তো আগে থেকেই এসছে। তো এই জনযুদ্ধের মতো যে সমস্ত গোষ্ঠীগুলি তারা তৈরি করেছিল, সেগুলি রীতি তো এইভাবেই চলে এসছে। তো এর পরবর্তী সময় এগুলি সব ইতিহাস সব জানে, সব কিভাবে এই রাজ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি তৈরি হয়েছে এবং এই যে আঞ্চলিক দলগুলি তৈরি হয়েছে রাজ্যে, এইগুলি কিন্তু প্রত্যেকটা পেছনে কারণটা হচ্ছে অপারেশন প্রেশন, এগুলি থেকে তারা তৈরি হয়েছে। আঞ্চলিক দলগুলি কাদের বিরুদ্ধে? শাসক গোষ্ঠী কারা? কমিউনিস্ট পার্টি এই রাজ্যে, তাদের বিরুদ্ধে এই গোষ্ঠীগুলি তৈরি হয়েছে। আইপিএফটি তৈরি হয়েছে। কিন্তু আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি সেই সময় তারা তাদের বক্তব্য রেখেছে, গণতান্ত্রিক ভাবে তারা আন্দোলন করতেই পারে, আমরাও বলেছি। কিন্তু আমরা বলেছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা,
তারপরেও জোট হয়েছে কি নির্দিষ্ট কিছু এজেন্ডার ভিত্তিতে। একদম নিচু স্তরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বিভিন্ন সময়, এগুলিকে প্রাধান্য না দিয়ে আমরা চেষ্টা করেছি এগিয়ে যাওয়ার। এবং সর্বশেষ আমাদের ত্রিপুরা মাথার, এখন আপনি বলেন অপারেশন ডিপ্রেশনের জন্য যদি আঞ্চলিক দল তৈরি হয়ে থাকে, সিপিএম শাসক দল তখন সিপিএম ছিল, ত্রিপুরামথা তো আপনাদের আমলে তৈরি হয়েছে। না, ত্রিপুরামথা তৈরি হয়েছে, ত্রিপুরামথা তৈরি হয়েছে। আমরা একদিনের সমস্যার সমাধান তো করতে পারবো না। আমরা তো একদিনের সমস্যা, তারা এখন নেতাদের দেখুন না তারা কি বলছে, অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে কিনা। অতীতে যখন দলটা সৃষ্টি হয়েছে তখন তাদের অভিযোগগুলি কি ছিল? সম্পূর্ণ বিজেপির বিরুদ্ধে ছিল অভিযোগ। এখন তো না, সম্পূর্ণ বিজেপির বিরুদ্ধে না, সেই দল হিসেবে 5 বছরে সবকিছু পরিবর্তন করে দেওয়া যায় তা না তো। তাদের অনুন্নয়নের কথা বলছে, পিছিয়ে পড়া অংশের মানুষের কথা বলছে। কাদের জন্য? ভারতীয় জনতা পার্টির আসার পরে পিছিয়ে ছিল তা না তো। ঠিক আছে, সরকার হিসাবে দাবি করেছে, বিভিন্ন বিষয় উল্লেখ করেছে, সেটা বিরোধী শিবিরে থেকে এটা করবেই তারা, স্বাভাবিক। কিন্তু তাদের মূল অভিযোগগুলির কেন্দ্রবিন্দু কোথায় সেটা তাদের বোঝানো হয়েছে। ভারতীয় জনতা পার্টি জনজাতিদের বিরুদ্ধে নয়, তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চায়। সারা দেশের চরিত্রটা দেখানো হয়েছে, কি বোঝানো হয়েছে, সারা দেশে কি চলছে, জনজাতিদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বারংবার সেইগুলি বিষয়গুলি বোঝানো হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যা তাদের যে দাবি দাবাগুলি আছে, তাদের অধিকার আছে, সেটা সুরক্ষিত রাখতে পারে এবং সহাবস্থানের ভিত্তিতে, কাউকে বিচ্ছিন্ন করে দিয়ে নয়। সেই বিষয়গুলি তাদের বোঝানো হয়েছে এবং তারাও মনে করেছেন যে ভারতীয় জনতা পার্টি এই কাজটা করতে সক্ষম, ফলে তারা আমাদের কাছাকাছি এসছেন। জোট হয়েছে, অ্যালায়েন্স হয়েছে। এখন বিজেপি তারা লাভবানটা কোন জায়গায় হলো? মানে তাদের বিজেপিতে এলো, এটাই কি লাভবান আমরা ধরে নিতে পারি? এছাড়া আর কোনো ভাবে লাভবান হচ্ছে কি? বিজেপি অবশ্যই লাভবান। হ্যাঁ, বিজেপি লাভবান হওয়ার চাইতো আরো বেশি লাভবান হলো এ রাজ্যের মানুষ। আচ্ছা, মানুষ কখনো এই সংঘাতগুলি চায় না, ফলে মানুষ তো লাভবান। দ্বিতীয়ত হলো মানে আরেকটা বৃহত্তর দিকে আপনি যদি দেখুন, যে ত্রিপুরা মাথা সৃষ্টির পর ভারতীয় জনতা পার্টির সরকার যখন চলছিল, সিপিআইএম এর কিছু লুমফেন এরা ঢুকে পড়েছিল ত্রিপুরা মাথাতে এবং বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করেছে। এখন তারা মাথা ফেলে দিয়েছে। এখন তো বলছে যে ত্রিপুরামথা মন্ত্রিসভায় যোগ দেওয়ায় বিজেপির একাংশ জনজাতি নেতৃত্বদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। এখন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এই বিজেপিকে কতটা ভাবাচ্ছে, বিশেষ করে এবার এই লোকসভা নির্বাচন? এগুলি দেখুন, মানে শুধু পত্রপত্রিকায় বা কিংবা ইয়াতে চর্চায় উঠে সংবাদ মাধ্যমের অপপ্রচার। না, অপপ্রচার আমি বলবো না। সংবাদ মাধ্যমের কর্মী আমি 26-27 বছর এই প্রফেশনেই তো ছিলাম এবং এখনো এই কাজ করছি। কিন্তু একটা চাপা ক্ষোভ কিছু নেতৃত্বের মধ্যে, শুধু বিজেপির জনজাতি নেতৃত্ব নয়, ত্রিপুরামথারও নেতৃত্বদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে বলে অনেকের অনেক মত থাকতে পারে। তো ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, এখানে পার্টির সিদ্ধান্ত অপছন্দ হলেও সবাই মেনে নেয়, কারণ এটা মানে আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে। আচ্ছা, আমি একটা দৃষ্টান্ত দেখাচ্ছি শুধুমাত্র। এই মানে সাম্প্রতিক অতীতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা নিয়ে কোনো মানে এখানে প্রশ্ন আসতে পারে না। পার্টি সিদ্ধান্ত নিয়েছে ওনাকে মুখ্যমন্ত্রী ছাড়তে হবে, নতুন মুখ্যমন্ত্রী দেওয়া হবে। কোথাও কোনো প্রতিবাদ নেই। বিরোধীরা আজও প্রশ্ন করেন যে কেন ছাড়তে হয়েছে, সেই কারণ জানলো না রাজ্যের মানুষ। আর যারা এই প্রশ্নগুলি করে তাদের ক্ষেত্রে হলে কি হতো ভাবুন, তাদের ক্ষেত্রে হলে কত রক্ত ঝরতো ভাবুন। আর কি পর্যায়ে জোট আমলে মুখ্যমন্ত্রী বদল হয়েছিল সেটাও চিন্তা করে দেখুন। হ্যাঁ, সেগুলি মানুষের কাছে বিবেচনার জন্য ছেড়ে দিচ্ছি। তিনি মুখ্যমন্ত্রী ছাড়লেন, ওনাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হলো, ওনাকে হরিয়ানার দায়িত্ব, হরিয়ানার মতো একটা বড় স্টেটের দায়িত্ব দেওয়া হলো, পার্টির দায়িত্ব, এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটা। এরপর ওনাকে আবার এই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলো, পার্টির সিদ্ধান্ত।
এটাই হচ্ছে পার্টির আদর্শ। পার্টি যখন যে নির্দেশটা দিচ্ছে সেই নির্দেশটা পালন করা, সেই অনুযায়ী কাজ করা, যা দায়িত্ব দেওয়া আছে তার মধ্যে থেকে কাজ করা, সেটা হচ্ছে পার্টির শৃঙ্খলা। এটা আমি দৃষ্টান্ত হিসেবে আপনাদের দেখালাম। এবার আপনাদের কেউ মানে কোনো সিদ্ধান্ত, আমাদের কোনো সিদ্ধান্ত আমার মনোপুত হচ্ছে না, কিন্তু এটা আমাদের পার্টির সার্বজনীন সিদ্ধান্ত। পার্টির মধ্যে যারা নেতৃত্বরা আছেন সবাই মিলে সিদ্ধান্তটা নিয়েছেন, ফলে সেই সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য। এবং অনেকের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এরকম আছে, আমার জানা নেই, কারণ এই বিভিন্ন বৈঠকগুলিতেও তারা না এই বৈঠকগুলিতেও তারা থাকেন, বৈঠকগুলিতে সরাসরি খোলামেলা আলোচনা হয় আমাদের। আমি অনুভব করিনি এই ধরনের কোনো বিষয় আছে, কারণ প্রত্যেকের সঙ্গে আগে আলোচনা হয়েছে এই সমস্ত বিষয়গুলি হওয়া না হওয়া, কি হচ্ছে কি হবে না, সেগুলি তাদের সঙ্গেও তাদেরকে আগাম জানিয়েই তো সমস্ত কিছু হচ্ছে। ফলে আমি এরকম অনুভব করি না। তবে আপনার কথা যদি আমি সত্যিও ধরে নেই, তাহলে এটা কোনো বিষয়ই না, কারণ আমরা পার্টির শৃঙ্খলায় বিশ্বাসী, এটা কংগ্রেস দল না। ওকে, নবীনবাবু, এই যে আপনি জনজাতিদের ক্ষোভের কথা বা নেতৃত্বদের ক্ষোভের কথা আপনি বলছেন যে না ঠিক আছে পার্টির সিদ্ধান্ত সে নেতৃত্ব, না আমি ক্ষোভের কথা বলছি না, আমার জানা নেই, যদি আমার কথা সত্যি ধরে নিল, হ্যাঁ যদি বলছি সবাই মেনে নেবে, ক্ষোভের একদম নেতৃত্বরা মেনে নেবে। এখন প্রশ্নটা সেই জায়গাতে যে পশ্চিম ত্রিপুরা আসনে একটা সিংহভাগ ভোটার রয়েছেন যারা জনজাতি ভোটার পশ্চিম ত্রিপুরা আসনে, পূর্ব ত্রিপুরা আসনে। এখন যদি এই ক্ষোভটা, যদি এই যে শিক্ষিত জনজাতিরা, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনে যদি শিক্ষিত অংশের জনজাতিদের মধ্যে প্রভাবটা পড়ে, তো এটা কতটা একটা প্রাইম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে? তো প্রভাব পড়ছে বলে দেখছি না। আর আপনি নির্বাচনের ফলাফল প্রকাশের পর আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। সেদিন যদি ফলাফল প্রকাশের পর আপনারা যদি আমাকে ডাকেন, আমি এসে আবার এই পয়েন্টটা তুলে দেখিয়ে দেব, একদম বুথ ফেরত সমীক্ষা দিয়ে দেব, বুথ বুথ পশ্চিম ত্রিপুরা জনজাতি যে অংশের যে ভোটটা রয়েছে সেই ভোটটা আপনাদের ইনট্যাক্ট আসবে, ইনট্যাক্ট। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির জন্য ইনট্যাক্ট। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি মানে জয়ের জন্য লড়াই করছে না, কিন্তু আচ্ছা জয়ের জন্য লড়াই করছে না, কত বেশি ভোটের ব্যবধানে জয়ী হবে তার জন্য লড়াই করছে। আমরা মনে করি কাউকে বিচ্ছিন্ন রাখা যাবে না, কোনো ব্যক্তিকে বিচ্ছিন্ন রাখা যাবে না, সবাই মানে এই আমাদের আদর্শটা বুঝাতে হবে, উন্নয়নের শরিক করতে হবে। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের জন্য কাজ করছে, দেশের স্বার্থে কাজ করছে, এই কাজে সবাইকে শরিক করতে হবে, সবাইকে সামিল করতে হবে। পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী নিয়ে অনেক ধরনের অভিযোগ বিরোধীরা করেছে, এবং পাশাপাশি এই প্রশ্নও উঠেছে যে বিজেপির কি কোনো প্রার্থী ছিল না, যেহেতু বিজেপির চিহ্নে মথা সুপ্রিমোর বোন দাঁড়াচ্ছে, রাজপরিবার ছাড়া কি বিজেপি আর পূর্ব ত্রিপুরায় কাউকে প্রার্থী করার সাহস করতে পারলো না? এমনকি তিপ্রামথারও কি কোনো প্রার্থী ছিল না, যে ভালো নেতৃত্ব ছিল না যিনি বিজেপির চিহ্নে দাঁড়াতে পারতেন? যারা করছেন, যারা প্রশ্নগুলি করছেন, তারা আমাদের দলের না, ঠিক আছে, বিরোধী দলের। এইসব কথা এইসব কথা বলা ছাড়া তাদের বলার কিছু আছে? আপনি বলুন না, তাদের কাছে কোনো ইস্যু আছে এই রাজ্যে? একটা জায়গাতে ইস্যু, কৃষকদের কাছে গিয়ে কথা বলতে পারে না, কারণ তারা বিধানসভার ভেতরে বাইরে বলেছে আগে যে তাদের ন্যায্য মূল্যে ধান ক্রয় করতে পারবে না, কেন্দ্র দেয় না, এই বলে তারা করেছে। তো কৃষকদের কাছে যেতে পারে না, সাধারণ মানুষের কাছে যেতে পারে না। সাধারণ মানুষ বলে আমাদের তো এবার হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেল, আপনারা কি করছিলেন? ন্যায্য মূল্যের দোকানে আন্দোলন করতে, 14 নিত্য প্রয়োজনীয় জিনিস দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, আন্দোলন করতে, কেন্দ্র দেয় না, আর আমাদের দিতে হবে, দিতে হবে, আন্দোলনের প্রয়োজন নিয়ে আমরা দিয়ে দিয়েছি। দৃষ্টান্ত কার কাছে যাবে? আর সর্বশেষ কি বলবো, আপনি 18-র আগে এই সিজনটার কথা চিন্তা করুন, আন্তরিক ম্যালেরিয়ায় মানে লাগাতার মহামারী, আচ্ছা গন্ডাছড়া, ছামনো, সেই সমস্ত জায়গায় কারাবাস করতে অধিকাংশ এই জনজাতি অংশের মানুষ, মৃত্যুর মিছিল লেগে থাকতো। হেলথ মিনিস্ট্রি থেকে এসে এখানে বলে গেছে যারা হেলথ রুলস যেটা সেটা ত্রিপুরায় প্রয়োগ করা হয় না। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আমরা সেই রুলস মানতে বাধ্য নই, মৃত্যুর মিছিল চলে যায়, সেই সমস্ত কথা বলছিলেন। হ্যাঁ, এখানে নাকি তাদের রুলস চলবে। কি মানে
কার বিষয়ে কথা বলবে, কি বিষয়ে কথা, এই সমস্ত উদ্ভ্রান্ত কথাবার্তা বলে মোটামুটি নিজেদের জানান দিয়ে রাখছে। এই কথাগুলি বললে সাংবাদিকরা নিউজ করবে, মানে এটা করবেই, স্বাভাবিকভাবেই করা উচিত। আপনার জায়গায় আমি থাকলে আমিও সংবাদটা তাই করতাম না, তাই করব। উনি বলেছেন, এই বলেছেন, আরো বলেছেন, জোর দিয়ে বলেছেন, হ্যাঁ তিনি বলেন, আরো বলেন, জোর দিয়ে বলেন, এই যে ছাড়া তো আর কিছু নেই। তারাও এটা বুঝে, বেঁচে থাকার রাস্তা এটা, প্রচারে থাকার রাস্তা এটাই। এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে একটা প্রচার তো সবসময় করে থাকেন, একটা কথা আমরা সবসময় বলে থাকেন যে বিজেপি প্রচার সর্বস্ব দল, এবং বিজেপি যতটা প্রচার করেন বাস্তবের সঙ্গে তার অনেকটা ফারাক। এই কথাটা আমাদের আমাদের প্রচার সর্বস্ব না, সংগঠন সর্বস্ব। আমাদের কার্যকর্তারা সর্বোপরি, এবং যেখানে যাবেন আপনি দেখুন আমাদের প্রত্যেকটা বুথে আমাদের কার্যকর্তাদের টিম আছে, হ্যাঁ মানে 11 জনের টিম আছে প্রত্যেক জায়গায়। আমাদের পৃষ্ঠা প্রমুখরা আছে, আগে 60 জনে একটা পৃষ্ঠা প্রমুখ, 30 জনে একজন পৃষ্ঠা প্রমুখ। প্রত্যেক জায়গায় কার্যকর্তারা আছে, তৈরি আছেন, এবং তাদের আমাদের মতাদর্শ সম্পর্কে ধ্যান ধারণা দেওয়া হয়। যতদূর চেষ্টা সব পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে তা না, কিন্তু প্রত্যেকটা বুথে আমরা আমাদের কার্যকর্তারা আছেন ভালোভাবে, কোথাও একটু দুর্বল আছে, কোথাও একটু, কিন্তু আমরা প্রত্যেকটা বুথে এইবার লিড নেব, এই মানে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি প্রত্যেকটা বুথে। নবীবাবু, এই যে লোকসভা নির্বাচন বলা হয় সাধারণত জাতীয় স্তরের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোটাররা ভোট দেন। এখন জাতীয় স্তরের বিভিন্ন ইস্যু বলতে তো আমরা এই মুহূর্তে অনেক কিছু উঠে আসছে, সেটা রাম মন্দির হতে পারে, সেটা ইলেকট্রাল বন্ড আছে, সেটা সিএএ আছে, এখন বা কৃষক আন্দোলন আছে, ওই দিক থেকে লাদাখ আছে, এই দিক থেকে মণিপুর আছে। এখন কথা হচ্ছে যে রাজ্যে আপনার কি মনে হয় যে রাজ্যে ভোটাররা যখন লোকসভা নির্বাচনে দুটো আসনে ভোট দিতে যাবে তখন তাদের কি MGNরেগা, জল, বিদ্যুৎ, যে স্বাস্থ্য পরিষেবার কথা আপনি বলছেন, বা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এই মাথায় থাকবে, এই প্রকল্পগুলো মাথায় থাকবে, নাকি জাতীয় স্তরের ইস্যুগুলো মাথায় উঠে আসা উচিত? এখন এখানে আমি আর একটু জুড়ে দিই, বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, এটা বিরোধীরা সবসময় বলে আসছেন, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসের জন্য আমরা প্রতিবাদও দেখছি, জাতীয় স্তরেও দেখছি, রাজ্য স্তরেও দেখছি। এখন প্রতিবাদ কর্মসূচি মানে আমরা পালন করছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, কোন জিনিসটা মাথায় রাখবে বলে মনে করেন আপনি ভোটাররা? দেখুন, বিরোধীরা তো বলার জন্য বলে, আমি তো বললাম কর্মসংস্থানের যে কথা বললেন, কর্মসংস্থানের রিপোর্ট আছে, সমীক্ষা আছে, দেখুন দেশের অর্থনৈতিক মান উন্নয়ন আছে, সেগুলিতে অস্বীকার করার কোনো রাস্তা নেই, সেগুলি রিপোর্ট আছে, দেখে নিতে। এখন ত্রিপুরার মানুষ যেভাবে কেন্দ্রীয় সরকারের বিষয়গুলি দেখবেন, মোদিজির যেই স্ট্রেচারে নিয়ে গেছেন দেশকে, মোদিজিকে যেইভাবে সারা বিশ্বের মানুষ গ্রহণ করছে, বিশেষ করে যুব অংশের মানুষরা, অন্য কোনো নেতা এতটা জনপ্রিয় না সারা বিশ্বে। এগুলি যেমন বিচার্য বিষয়, দেশের শ্রীবৃদ্ধি কিভাবে হচ্ছে, দেশের সম্মান কিভাবে বাড়ছে, সেগুলি যখন বিষয়, স্বাভাবিকভাবে রাজ্যেরও তো বিভিন্ন বিষয়গুলি আছেই, সেগুলি তো মানুষের কাছে স্বাভাবিকভাবে সেগুলি বিবেচনায় তো আসবেই কোনো না কোনো ভাবে। বিরোধীরা বলছে বিজেপি তো সংবিধান পাল্টে ফেলবে তৃতীয়বার ক্ষমতায় এলে, এটা মানুষকে কতটা প্রভাবিত করবে বলে মনে করছেন? যারা বলছে তারা বিপদের কারণ, যারা বলছে তারা বিপদের কারণ, এই কারণে এই কংগ্রেসটা তো এখন আমি বললাম এই হাইকমান্ড সীতারাম ইয়েচুরি, হ্যাঁ, যাদের পার্টি সংবিধানে বলা হচ্ছে তারা এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তো সংবিধানটা কে পাল্টাবে? সংবিধানটা তো ওরা পাল্টাতে চায়, দেশের সংবিধান ওরা পাল্টাতে চায়, খান খান করে দিতে চায়, গণতন্ত্রকে ওরা গলার টুটি টিপে ধরবে। ওরা এই দলটাকে, এরা রাষ্ট্রবিরোধী, এরা গণতন্ত্র বিরোধী, যাদের পার্টি সংবিধানে এই সমস্ত বিষয় লেখা থাকতে পারে, এবং এত আলোচনার পরেও যারা এই সমস্ত বিষয়ে পরিবর্তন আনেনি, তারা তো বিপদের কারণ গণতন্ত্রের জন্য। আর আমাদের গণতন্ত্র চিন্তা করুন, পার্টির গণতন্ত্র, আমরা সাধারণ মানুষের দায়িত্ব দিয়েছি, আমাদের সংকল্পপত্র কি হবে? তো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চায়। আমাদের পার্টির যে মানে আমাদের যারা কার্যকর্তারা পার্টির প্রশিক্ষণ নিতে যান, 5টি বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলি আমরা উল্লেখ করি। সেই 5টি বিষয়ের মধ্যে একটা আছে গণতন্ত্র। গণতন্ত্রকে কিভাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে সেগুলি আমাদের সেখানে বলা হয়।
মানুষের স্বাভাবিক বিকাশ এবং স্বাভাবিক বিকাশের পর মানুষের চিন্তা চেতনায় যে বিষয়গুলি জেগে উঠবে তাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এবং গণতন্ত্র আমরা মনে করি না আমাদের এই গণতন্ত্র ইউরোপিয়ান দেশগুলি থেকে হায়ার করে আনা। আমাদের গণতন্ত্র আমাদের মজ্জাগত বিষয়। আমাদের যে মানে বৈদিক যুগে আমাদের রাজারা ছিলেন, তারা ঠিক আছে প্রত্যেকভাবে নির্বাচিত হতেন, কিন্তু তাদের প্রতিনিধি থাকতেন, জনপ্রতিনিধি, যাদের পরামর্শ অনুযায়ী রাজারা রাজ্য শাসন করতেন এবং জনগণের অধিকার ছিল সেই জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে কাজ না করতেন তাকে ফিরিয়ে আনার। রামায়ণ মহাভারতে তার অজস্র উদাহরণ আছে। এখন ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন জাতীয় স্তরের নেতৃত্বরাও বলছেন এবং রাজ্যেও বলছেন যে ইন্ডিয়া মঞ্চ একসঙ্গে হয়, বিরোধী ভোটগুলো একসঙ্গে হয়ে যাওয়ার ভয়ে বিজেপি অনেক ধরনের প্রচার করছেন, যেগুলো আপনারা যে কথাগুলো বলছেন, কিন্তু আলটিমেটলি বিজেপি ভয়ে আছে যে চ্যালেঞ্জটা এবার বড় হয়ে যাচ্ছে, যেহেতু বিরোধী ভোটগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে। তো আপনারা বলছেন যে 1 লাখ ভোটও পাবে না, এটা কি শুধু একটা মাইন্ড গেম বলে? আপনার বিরোধী জোট এক হয়ে যাচ্ছে যে আপনি বলছেন সারা, আচ্ছা দেশের বিষয়টা আপনি বলছেন, যদি বিরোধীরা এক হলো তাতে কি যায় আসে আপনি বলুন তো। ধরুন আরজেডি বিহারে তারা শক্তিশালী আছে, তাদের যদিও ক্ষয়িষ্ণু, বিহারে তাদের একটা ভোট ব্যাংক আছে। মহারাষ্ট্রে তাদের কি প্রভাব আছে? মহারাষ্ট্রে আরজেডির লোক আছে, তো জোট হলে আমার কি যায় আসে? না, মহারাষ্ট্রে তো আরজেডি না, মহারাষ্ট্রে শিবসেনা আপনাদের সঙ্গে ছিল, এখন শিবসেনা। আমি বলছি তো, আমি বলছি আপনি ধরুন আরজেডি, এই শিবসেনা আর যারা আছে একত্রিত হয়েছে, তো আমি দুটো দলের কথাই বলছি যে আরজেডির মহারাষ্ট্রে কোনো প্রভাব নেই, আবার শিবসেনার বিহারে কোনো প্রভাব নেই। তো জোটটা হলে কি হবে? বিহারের ভোটার আছে যারা আরজেডিকে ভোট দেবে, বা মহারাষ্ট্রে এই আরজেডির কোনো ভোটার আছে যারা? এখানে ব্যাপারটা এরকম নয়। আমি বলছি ঠিক আছে, আরজেডি ভোট কংগ্রেসের ভোট আলাদা না হয়ে কংগ্রেস আরজেডিতে একসাথে হয়ে যাচ্ছে। আরে এক জায়গায় হবে তো ভোটের ফলাফল প্রকাশের পরে এক হবে তো তাদের আসনগুলি। আগে আসনগুলি পাওয়ার জন্য একে অপরকে কতদূর সহায়তা করতে পারেন, কারণ তারা তো এক এক অঞ্চলে আছেন, সারা দেশে তো তাদের কোনো প্রভাব নেই। অঞ্চল ভিত্তিক করছে, অঞ্চল ভিত্তিক। এই রাজ্যে সিপিএম কংগ্রেস এক হয়ে গেছে। আমি বলছি সেই এরপর ত্রিপুরার বিষয়টা আসছি, অঞ্চল ভিত্তিক যদি হয় তো শিবসেনার তো বিহারে প্রভাব নেই, তো আরজেডিকে সহায়তাটা কিভাবে করবে? আবার আরজেডি মহারাষ্ট্রে কিভাবে শিবসেনাকে বেশি আসন পাওয়ার জন্য সহায়তাটা করবে? আসনটা তুলতে হবে, ফসল তোলার পরে এরপরে জোট করবেন। হ্যাঁ, এখানে জাতীয় যে দল, এখানে কংগ্রেস সব জায়গায় মোটামুটি কংগ্রেসের ভোট সব জায়গায় আছে, এবং এখানে আরজেডি আপনি বলছেন বিহারে, তো বিহারে কংগ্রেস আরজেডি ধরুন বামপন্থী দলগুলোর ভোটটা ভাগাভাগি। প্রদীপ জ্বালানোর লোক থাকবে না কংগ্রেসের। ওকে, কংগ্রেসের প্রদীপ জ্বালানোর লোক থাকবে না বলছেন। আর আমরা আমাদের রাজ্যে দেখুন, আপনি রাজ্যের কথা বলছিলেন তো, কংগ্রেস তো কর্পূরের মতো উবে যাবে এখন। এই জন্যই তো সিপিএম এর ভরসা নিয়েছেন, জবাব দিতে পারছেন নাকি যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন সময়। এবার কংগ্রেসী নেতারা যারা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে, এতগুলি মানুষ খুন হয়েছে, কংগ্রেসের এত নেতা খুন হয়েছে, এখন বলছেন ব্যক্তিগত, এখন ব্যক্তিগত বিষয়ে তারা খুন হয়েছিলেন, সেই জবাব দিতে হবে না? সিপিএম এর নেতাদের জবাব দিতে হবে, কংগ্রেসের নেতাদের জবাব দিতে হবে, মানুষের কাছে জবাব দিতে হবে। আপনারা তো চার্জশিটে কি সেই কথাগুলোই বলবেন? আরে মানে আপনি দেখুন না সে কি হয়। আপনি আমাদের এই যে কিছুদিন আগে গেল বিচ্ছন্নমূলক ঘটনা, সিদাম পাল, আমি তো সেই দিন সাংবাদিক সম্মেলনে বলেছি যে তৎকালীন সময়ের আইনমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বলছেন গণরোষে মৃত্যু হয়েছে। এখন ওনার স্ত্রী, বিধবা স্ত্রী, উনি কি মেনে নিয়েছেন যে গণরোষে মৃত্যু হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? তো জবাব দিন। জবাব আসবে না আমরা জানি, জবাব দিতে পারবেন না। হ্যাঁ, তো মানে এই জবাবগুলি দিতে হবে। আজকে গিয়ে একসঙ্গে গিয়ে সে শহীদ বীথিতে ফুল দিলে, মৃতদের আত্মার কথা বাদই দিলাম, হ্যাঁ, যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি কতদূর শ্রদ্ধা প্রদর্শন হলে সেগুলি বাদ দিলাম আমি। পরিবারের লোকজন কতদূর মেনে নেবেন, হ্যাঁ, এবং পরিবারের লোকজনের জবাব দেবেন না, এমনটা ভাবা কিন্তু ভুল হবে। মানুষের সঙ্গে এই ধরনের হঠকারী আচরণ
আপনারা জোট করলে আমাদের কিচ্ছু যায় আসে না। আপনারা জোট করলেও এক, না করলেও এক। আপনারা শাসক শিবির একদিকে যখন ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস সিপিএম এর জোটকে কটাক্ষ করছেন এবং বিভিন্নভাবে আপনারা আক্রমণ করছেন, সেদিক থেকে বিরোধীরা আবার আপনাদের সঙ্গে তিপ্রামথার জোটকে বিভিন্নভাবে কটাক্ষ করছে। তো দুদিকেরই দুই জোটের কি হয় সেটা অবশ্যই আমরা সারা দেশে এই যে আপনি জোটের কথা বলছেন, সারা দেশে বিরোধী জোটের যে জোট, সেই জোটটা আপনি দেখুন, সেই জোটটা হচ্ছে যারা নানাভাবে বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত, গরুর খাবার চুরি করে খেয়েছে, কিংবা মানুষের বিভিন্ন পরিকল্পনা যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির অর্থ চুরি করে খেয়েছে, এই ধরনের সাধারণ মানুষের অর্থ লোপাট করে নিয়েছে, মানুষের উপর নির্যাতনকারী বিভিন্নভাবে বিভিন্ন তদন্ত চলছে যাদের বিরুদ্ধে, তারা ইউনাইটেড হয়েছে বিভিন্নভাবে। তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য ইউনাইটেড হয়েছে। ওকে, চলুন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আলোচনা আরো অবশ্যই অনেক কিছু করা যেত নবেন্দ্রবাবু আপনার সাথে, কিন্তু শেষ জায়গায় একটু জানতে চাইবো যে রাজ্যের জনগণের কাছে আপনি আপনার দলের জন্য কিসের নিরিখে ভোট চাইবেন বা চাইছেন? আপনারা তো অবশ্যই প্রচার করছেন। আমি তো বললাম আমরা বেশি সংখ্যায় ভোট চাই। হ্যাঁ, মানে মাত্রাটা এমন যাতে হয় যাতে এই যে স্বার্থান্বেষী যে জোট, সেই জোট যাতে উপযুক্ত জবাব পায়। তো সেই জন্য আমরা বলবো, আমি মানুষের সিদ্ধান্তের কথা বলেছি, সেই জন্য আমরা বলবো বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য, যাতে ভোটের দিন সাত সকালে সবাই মিলে গিয়ে ভোটটা দেন এবং নিজেদের মতাধিকার প্রয়োগ করুন। মতাধিকার স্বাভাবিকভাবেই স্বাধীনভাবে মানুষ তার মতাধিকার প্রয়োগ করবেন। মতাধিকার প্রয়োগ করতে গেলে মানুষের স্বাভাবিকভাবে চিন্তা চেতনায় কিছু বিষয় থাকবে, কি থাকবে সেটা আমরা তো বুঝছি, কারণ মানুষের কাছে যাচ্ছি, মানুষ কি বলছে। ফলে ভোটদান থেকে দূরে থাকবেন না, ভোটদানটা একদম সকাল সকাল থেকে, আমরা তো বারবারই কথাটা বলি, পেহলে মতদান ইসকে বাদ জলপান। হ্যাঁ, একদম সকাল সকাল। অসংখ্য ধন্যবাদ নবেন্দ্রবাবু আপনাকে আজ সঙ্গে থাকার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের গ্রাম পাহাড় সমতলে প্রচারের ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দলের পোড় খাওয়া নেতৃত্ব থেকে শুরু করে তরুণ তুর্কিরা। ভোটের মুখে পুরনো রাজনৈতিক শত্রুতা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতৃত্বদের। প্রত্যেকটা ভোট মূল্যবান, তাই একদিকে অভিযোগ, অন্যদিকে প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক ও বিরোধী শিবির। কার চেষ্টা সার্থক হয় তা অবশ্যই জানা যাবে ৪ঠা জুন। আর এই জন্যে রাজ্য রাজনীতির প্রত্যেকটা আঙ্গিনায় চোখ রাখছি আমরা। তাই আপনারা নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। কোন